আসসালামু আলাইকুম। আমি অনামিকা। অনামিকা স্বপ্নকুটিরের নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব তেহারির গোশত। তাই তেহারির গোশ আমি কিভাবে রান্না করি, কি কি মশলা ব্যবহার করি, সেটাই সবার সাথে, মানে আমার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করা। সবাই তেহারির গোশ রান্না করতে পারে, আর এক একজন এক এক রকম করে রান্না করে। আমি তো সবসময় বলি যে রান্না একটি আর্ট বা জাদু, হাতের জাদু। যে যেভাবে হাতের জাদু দিয়ে রান্না করেন ওরকমই তার টেস্ট হয়। আর এক একজনের রান্নার স্টাইল এক এক রকম, এক একজনের মশলার ব্যবহার এক এক রকম। তাই আমি যেভাবে আমি আমার তেহারের মশলাটা রেডি করি বা তেহারের গোশটা রান্না করি, আমি সেটাই সবার সাথে শেয়ার করছি। আমি এখানে গোশগুলি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। সরি, তেহারির গোশগুলি যদি আপনারা একটু ছোট করে কেটে নেন তাহলে সেটা খুব ভালো হয়। আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। আর ধনিয়ার গুঁড়াটা অনেকে দেয় কিনা আমি জানি না, তবে দেয়, বাবুর্চিরা দেয়। আমিও ঠিক ওরকমই করি। ধনিয়ার গুঁড়ার সাথে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আপনারা চাইলে এখানে কাঁচা জিরা যেটা বাটা থাকে, পানি দিয়ে যেটা কাঁচা জিরা বাটা হয়, সেটাও দিতে পারেন। আমি ঝামেলার জন্য আমি গুঁড়ো জিরে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে বেশ খানিকটা লাল মরিচের গুঁড়ো। আমি তেহারিতে লাল মরিচের গুঁড়ো দিই। অনেকে ভাববেন যে এটা বুঝি কালার হয়ে যাবে, মোটেও কালার হবে না। শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝবেন যে এটার কালারটা কেমন হয়। আর অবশ্যই শেষ পর্যন্ত পাশে থাকবেন। তো আমি বেশ খানিকটা লাল মরিচের গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা সবাই দেখে বুঝে শুনে দিবেন। আমি কিন্তু একবারেই লবণ দেই, কারণ আমার লবণ দিয়ে মানে এভাবে দিতে দিতে অভ্যাস হয়ে গেছে। আর এখানে দিচ্ছি আমি গরম মশলা, বেশ খানিকটা গরম মশলা গুঁড়ো, যেটা আমি নিজে বাসায় গুঁড়ো করে নেই। আমি সব ধরনের গরম মশলা একসাথে করে একটু তেলে গুঁড়ো করে বয়মে রেখে দেই, কারণ আমার আস্ত মশলা খেতে ভালো লাগে না। কিন্তু বিরিয়ানির মশলার সাথে কিন্তু আস্ত মশলা থাকে। আমি এখানে 2 প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি, যেটা রাঁধুনির। এটা দিলে কি হয়, আপনার তেহারির টেস্টটাও ভালো হয়। আর হলো আরেকটা জিনিস হয়, সেটা হলো কেওড়া জলটা যেটা দেয়, আমি কেওড়া জল ব্যবহার করি না। এই মশলাটা দিলে আপনার আর কেওড়া জলের প্রয়োজন হয় না বিরিয়ানিতে। আবার গন্ধটা কিন্তু অনেক স্ট্রংও হয় না। ওটা কি হয়, কেওড়া জলটা যদি আপনি ডিরেক্টলি দেন তাহলে ওটার একটা স্ট্রং সেন্ট হয়, কিন্তু এটার সেন্টটা খুব মাইল্ড, খুব একটা কড়া হবে না, ভাল লাগে। আর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি কেটে আগেই ডিপে রেখে দিয়েছিলাম, সেই ডিপের পেঁয়াজটাই আমি সরাসরি দিয়ে দিচ্ছি এখানে। যেহেতু আমি গোশ নিয়েছি প্রায় 5 কেজির মতো, সেহেতু আমার 2 কেজির মতো আমি পেঁয়াজ দিয়েছি। কারণ এটাতে যত বেশি পেঁয়াজ দিবেন ততই এটার গ্রেভিটা খুবই টেস্টি হবে। ওই যে বলে না, যত গুড় তত মিষ্টি, ঠিক তেমনটাই। আর আদা রসুনও দিবেন বেশ খানিকটা, কারণ তেহারিতে আদা রসুনটা খুব বেশি লাগে আর ভালোও লাগে। এটার কোনো গন্ধ থাকবে না, কিছুই থাকবে না, কিন্তু এটার গ্রেভিটা খেতে খুবই মজা। অনেক সময় তেহারির গোশ যদি বেঁচে যায় তাহলে আমরা কিন্তু পরোটা রুটি দিয়েও খাই, সেটাও কিন্তু খুবই ভালো লাগে, খুব টেস্ট হয়। আর আমি সাথে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা ছাড়া তো আমার চলেই না। এটা আমার ভালোবাসার মানুষ যারা আমার ভিডিও দেখে তারা জানে আমি পেঁয়াজ বাটা খেতে বেশি পছন্দ করি। আর এখানে পেঁয়াজ বাটাটা দেওয়ার আরেকটা উদ্দেশ্য হলো ওই যে গ্রেভিটা একটু ঘন হবে বলে। উফ, বলতে বলতে অনেক সময় হয়রান হয়ে যায়, কি করব। আর দিয়ে দিচ্ছি তেল। তেলটা চাইলে আপনারা দুবারে দিতে পারেন, আর চাইলে আপনারা সরিষার তেল ব্যবহার করতে পারেন। যদিও আমি সরিষার তেল দেইনি, আমি সয়াবিন দিয়ে রান্না করেছি। প্রথমে তেলটা দিবেন, আর আলু দিব। আমি তেহারিতে আলু খেতে খুবই পছন্দ করি, আমার বাসার সবাই আলু খেতে খুব পছন্দ করে। আলু ছাড়া তেহারি আমার মনে হয় যেন কেমন, ভালো লাগে না। আচ্ছা, যাই হোক, তেলটা আপনারা কি করবেন, চাইলে এটা আপনারা শুধু সরিষার তেলেও রান্না করতে পারেন, যেটা আমি অনেক সময় করি। আবার চাইলে শুধু সয়াবিনেও রান্না করতে পারেন, দুটোই চলবে। আর দুটোই কিন্তু টেস্ট হবে। সরিষার তেলের তেহারিও মজা, আবার সয়াবিন তেলের তেহারিও কিন্তু মজা। আর আমি কিন্তু
টক দই দিয়েছি। টক দইটা এটা কোন কোম্পানির টক দই ছিল, টক দইটা বেশ পাতলা ছিল, মনে হয়েছিল যেন দুধ এটা এরকম। আর অনেক কাঁচামরিচ দিবেন, কারণ এটা একটু ঝাল ঝাল হলেই সেটা তেহারি যখন রান্না করবেন, মানে পোলাওর সাথে যখন তেহারিটা মিক্সড করবেন এই গোশটা, তখন কিন্তু এই ঝালটা বেশি থাকবে না, কিন্তু খুবই একটা মজা হবে, হ্যাঁ, টেস্ট হবে। আর কাঁচামরিচের স্মেলটা কিন্তু খুবই সুন্দর আসে তেহারিতে। আপনারা কে কীভাবে রান্না করেন সেটা আমি অনেক সময় দেখে আমিও সেভাবে রান্না করি। আর আমার মতো আপনারা ট্রাই করে দেখবেন যে আমার রান্নাটা ঠিক ছিল কি না, বা এভাবে রান্না করলে আসলেই টেস্টি হয় কি না। সবাই একটু এভাবে রান্না করে চেষ্টা করে খেয়ে দেখবেন, পরিবারকে খাওয়াবেন, আশা করি সবাই খুব খুশিই হবে। তো আমি বাকি কাঁচামরিচগুলো আস্তই দিয়ে দিলাম, কারণ এটা গলেই যাবে, কারণ গরুর গোশ রান্না হতে অনেক সময় লাগে। এটা রান্না হতে হতে অতক্ষণে মরিচ সব হালুয়া হয়ে যাবে। আমি নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। তারপরে তো চুলার জালটা প্রথমে একটু বাড়িয়ে দিবেন, তারপরে মিডিয়াম করে দিবেন, আস্তে আস্তে হতে থাক, কারণ গোশটা তো সিদ্ধ হতে হবে। আর যখন গরুর মাংসটা প্রায় আধা হয়ে যাবে, তখন আপনারা আলুটা ব্যবহার করবেন। চাইলে আলুটা আপনারা ভেজে লাস্টেও দিতে পারেন, যে মাংস হয়ে গেছে প্রায়, তখনও দিতে পারেন। সেটা হলো গিয়ে আলুটা আপনারা আবার তেলে একটু ভেজে নেবেন, একটু গোল্ডেন ব্রাউন করে নিলে তাহলে ওটা দিলে ঠিকঠাক সিদ্ধ হবে। আর চাইলে আরেকটা টেকনিক ইউজ করি, আমি যখন অনেক সময় ভুলে যাই, কারণ আমি তো ভুলার মাস্টার। আমি যখন অনেক সময় আলু দিতে ভুলে যাই, তখন আমি কি করি, তেহারির গোশটা তো পুরো রান্না হয়ে যায়, তখন তো আর আলুটা মিক্সড করা যায় না। তখন আমি যেই কাজটা করি সেটা হলো, যখন আমি পোলাও রান্না করি, তেহারির গোশটা যখন মিলাবো তার আগে যখন পোলাওটা রান্না করি, আমি পোলাওর তেলটাতে আগে আলুটা ভেজে নিই। আলুটা ভালো মতো ভেজে আলুটাকে উঠিয়ে রেখে তারপরে সেই তেলটার মধ্যে আমি পোলাওর উপকরণগুলি মিলিয়ে তারপরে পোলাও রান্না করি, এবং তখনই আলুটা দিয়ে দিই। এই টেকনিকটা আপনারা ভুলে গেলে ইউজ করতে পারেন। আর যদি যারা আগে দিয়ে দেন তারা তো ঠিক আছে, আগে দিয়ে দেন। চাইলে আপনারা কাঁচাও দিতে পারেন, চাইলে ভেজেও দিতে পারেন, দুটোই আপনাদের ইচ্ছা। আমরা যেমন কাচ্চি বিরিয়ানিতে অনেকে কাঁচা দেয়, আবার অনেকে কিন্তু কাচ্চি বিরিয়ানির আলুটা ভেজে দেয়। যেমন আমরা দুই রকমই খাই, কাঁচাও দেই ভেজেও দেই, যখন যেরকম ইচ্ছা। এটা আসলে সময়ের ব্যাপার। এই যে আমি টক দই দিচ্ছি, কিন্তু টক দইটা এত পাতলা ছিল, এটা আড়ঙের টক দই। হ্যাঁ, এই যে দেখলাম আমি এখন, এটা আড়ঙের টক দই, এত পাতলা কেন আমি বুঝলাম না। তো আমি, আপনারা টক দই চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি হাফ কেজি টক দই দিয়েছি, 5 কেজি গোশ যেহেতু। এটা হাফ কেজি না 1 কেজি আমি জানি না, যাই হোক, এক এক মিডিয়াম যে ডিবাগুলি থাকে সেটা 1 কন্টেনার আমি ঢেলে দিয়েছি। টক দই দিলে গ্রেভিটার টেস্টটা আরও বেশি ভালো হয়। অনেকে দুধও দেয়, অনেকে সস দেয়। আপনারা চাইলে সস দিতে পারেন, যেহেতু আমি তেহারিতে চিনির ব্যবহারটা চাই না, এর জন্য আমি সসটা দেইনি। আবার অনেক সময় সস দিই, আরও আমার মরিচ লেগেছে, তারপরে আরও মরিচ আমি দিয়ে দিয়েছি, কারণ তেহারি মানে একটু ঝাল ঝাল। তেহারি যদি একটু ঝাল ঝাল, তার মানে এই না যে কেউ খেতে পারবে না, সেই ঝাল কিন্তু হবে না। মোটামুটি নর্মাল একটা ঝাল, যেটা না হলে বিরিয়ানির একটা টেস্ট আসে না, সেরকম। তো আমার গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। যখন পেঁয়াজগুলি গলে একদম মিলেমিশে একাকার হয়ে যাবে, তখন কিন্তু আরও টেস্ট হবে। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, গলাটা খুবই কষ্ট। যাই হোক, আমি আস্তে আস্তে, আমার ছেলের আলু দিয়ে দিয়েছে, সরি আমি এর জন্য আলু দেওয়াটা দেখাতে পারিনি, কিন্তু ও যখন দিয়েছে তখনই কিন্তু আমরা নাড়ছি আর কি। তো এটা আলুটা দিয়ে দিলাম যখন গরুর গোশটা প্রায় হাফের মতো হয়ে গিয়েছে, হাফের একটু বেশি। যেমন এখন আলুটা সিদ্ধ হলে কিন্তু আমি নামিয়ে ফেলবো। অলমোস্ট গোশ কিন্তু সিদ্ধ হয়ে গেছে আলুটা দেওয়ার অপেক্ষা। আর তেহারির আলুটা যেহেতু আমরা একটু ছোট করে কেটে দেই, সেহেতু কোনো সমস্যা হয় না, সিদ্ধটা হয়েই যায়। আপনারাও চাইলে এভাবে আমার মতো করে দিতে পারেন। আর এখানে প্রায় হয়েই গেছে। আর একটি কথা, যারা আমার ভালোবাসার মানুষ,
আমাকে সাবস্ক্রাইব করেছেন তারা তো আমার সাথেই আছেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন, যেন আমি আমার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে যেতে পারি, মানে আমার ভিডিওটি আপনারা সহজেই পেয়ে যান। আর হচ্ছে সবাই কমেন্টের পাশাপাশি এই লাইক বাটনটা প্রেস করবেন প্লিজ প্লিজ প্লিজ, কারণ লাইক একটি ইউটিউবারের চার্জ, আমি এটা সবসময় বলি। আর আমি দোয়া করি আমার প্রতিটা ভালোবাসার মানুষ যেন সুস্থ থাকে, যার যার পরিবার নিয়ে নিরাপদে থাকে। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার পরিবার নিয়ে নিরাপদে থাকি, সুস্থ থাকি। মাংসটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, উপরে তেল উঠে গেছে, হয়তো আরেকটু শুকালেই আমি নামিয়ে ফেলবো। আর একটা মেসেজ সবাইকে দেওয়ার ছিল, প্রতিটা বাবা মার কাছে আমার একটা মেসেজ। কিছুদিন আগে আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, বাইক অ্যাক্সিডেন্ট, সবাই ওর জন্য দোয়া করবেন। যদিও এখনও পুরোপুরি সুস্থ হয়নি, দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর অবশ্যই কেউ কারো ছেলেকে বাইক দিবেন না প্লিজ, কারণ বাইক অ্যাক্সিডেন্ট যে কত মারাত্মক হতে পারে, একটা পরিবার যে কোথায় চলে যেতে পারে সেটা আসলে বলার মতো না। বাইক যারা বাইরে চালায় ওদের আসলে কোনো হুঁশ থাকে না চালানোর সময়। এর জন্য সবার কাছে, সবার প্রতিটা বাবা মার কাছে আমার একটি মেসেজ, পারলে আপনারা আপনাদের সন্তানদেরকে বাইক না দেওয়ার চেষ্টা করবেন। আর কিছু বলার নাই, অনেক অনেক সন্তানরা শোনে না, তারপরেও বাবা মাদের বলি ওদের একটু বোঝাবেন যেন বাইকটা ওরা না চালায়। আসলে বাইক ওরা ভালো মতো সুন্দর করে চালায় না। আর এমন অবস্থা আমাদের দেশের বাস ট্রাক যেগুলি চলে তাদের তো কোনো ঠিক নেই, ওরা কিভাবে চালায়, কখন দুর্ঘটনা হয়ে যায় এটা বলা যায় না। তো সবাই আমার রান্নাটা দেখবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।